স্বাগত বিরতি সংবাদ রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে গোলাম কিবরিয়া এবং সাথে আছে আমি মাহফুজা মমিতা। জানিয়ে দিচ্ছি বার্তা পক্ষের সর্বশেষ। পরিমনির দ্বিতীয় এবং তৃতীয় দফা রিমান্ড মঞ্জুর করায় হাইকোর্টে ২ বিচারকের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, রায় ২৫ নভেম্বর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭ নথি চুরির ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন, মাঠে নেমেছে সিআইডি, ৬ জন আটক। কাল রাজধানীতে মাধ্যমিক শিক্ষার্থীদের করোনার টিকাদান শুরু, ২১ জেলায় দেয়া হবে ফাইজারের ভ্যাকসিন। ঢাকা চট্টগ্রামের ৩০ নভেম্বরের মধ্যে টিভির ডিশ সংযোগ ডিজিটাল করতে হবে, সচিবালয়ে ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত। এবং ড্যাব বাস্তবায়নে প্রস্তাবিত বিধিমালার বিরোধিতা, রিহ্যাবের বাসযোগ্য নগরী করতে অনড় অবস্থানে এলডিআর। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। চিত্রনায়িকা পরিমনির দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুরের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের ২ বিচারক। ভবিষ্যতে রিমান্ড সংক্রান্ত বিষয়ে তারা সতর্ক থাকবেন বলেও অঙ্গীকার। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ASM আব্দুল মুবিনের হাইকোর্ট বেঞ্চ আজ শুনানি করে ২৫ নভেম্বর রায়ের দিন ধার্য করেছেন। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ডে নেয়ায় আইনের শাসন লঙ্ঘন হয়েছে বলে ক্ষোভ জানায় উচ্চ আদালত। কারণ রিমান্ড নিয়ে উচ্চ আদালতের কোনো নির্দেশনাই মানা হয়নি। ৩ দফায় পরিমনিকে ৭ দিন রিমান্ডে নেওয়া হয়। দফায় দফায় রিমান্ড আবেদন ও মঞ্জুরের জন্য তদন্ত কর্মকর্তা এবং ২ বিচারকের কাছে ব্যাখ্যা চায় হাইকোর্ট। এরই প্রেক্ষিতে ১৫ সেপ্টেম্বর প্রথমবার ক্ষমা না চেয়ে ২ বিচারক ব্যাখ্যা দিলে তাতে অসন্তোষ জানায় হাইকোর্ট। আবারও ব্যাখ্যা দিতে সময় পান তারা। দ্বিতীয় দফায় নিঃশর্ত ক্ষমা চেয়ে লিখিত ব্যাখ্যা দেন ২ বিচারক। একই সাথে ভবিষ্যতে রিমান্ডের ক্ষেত্রে সতর্ক থাকবেন বলে অঙ্গীকার করেন তারা। আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়েছে যে তাদের বিচারিক জীবনের যে এইরকম ভুল আর হবে না, বা এইরকম তারা বিচারিক কাজ করার ক্ষেত্রে অনেক সতর্কতার সাথে অবলম্বন করবেন, কাজ করবেন। আর্টিকেল 35 সাবক্লজ 4 সেই অনুযায়ী আছে যে কাউকে কারো নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করানো যাবে না। আচ্ছা, আমরা দেখি কি যে ১৬৪ ধারায় যে জবানবন্দিগুলো দেয় সেগুলো কিন্তু নিজের বিরুদ্ধেই সাক্ষী দিতে বাধ্য করা হয়। দিস ইজ দ্য রিয়েলিটি। এটা স্বীকার পাক আর না পাক, প্রমাণিত হোক আর না হোক, এটা সত্যি, এটা বন্ধ হওয়া দরকার। উভয় পক্ষের শুনানি শেষে ২৫ নভেম্বর রায়ের দিন নির্ধারণ করে হাইকোর্ট। মহামান্য হাইকোর্ট বিভাগ 2 জন বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজে রিমান্ড কেন দিয়েছে তার ব্যাখ্যা তলব করেছে। আজ ওনাদের পক্ষে আমি মার্জনা চেয়ে একটা আবেদন করেছি। সেই আবেদন উভয় পক্ষকে শুনানি অন্তে মহামান্য আদালত আগামী 25/11/2021 তারিখে রায়ের জন্য দিন ধার্য রেখেছে। গত ৪ আগস্ট পরিমনির বাসায় অভিযান চালায় র্যাব। সেখান থেকে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আইন বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিক। ডক্টর স্বাধীন মালিক, পরিমনির দফায় দফায় রিমান্ড যখন মঞ্জুর হচ্ছিল তখনই আসলে এটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। পরিশেষে আমরা দেখলাম যে উচ্চ আদালতেও ব্যাপারটা নজরে এনেছেন এবং ২ জন বিচারক নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন। এই ঘটনাগুলো আমাদেরকে আসলে কি বার্তা দেয়? বিচারিক আদালতের বিষয়টা যখন এমন হয়, মানে আপনার কাছে জানতে চাচ্ছি বিষয়টা এমন কেন হলো? এখানে হলো কি, এই ব্যাপারে মানে পুলিশ গ্রেফতার করে কি করবে, আবার তারপরে ম্যাজিস্ট্রেট বা কোনো বিচারকের সামনে উপস্থিত হলে বিচারকের তখন কি করণীয়, এই ব্যাপারে হাইকোর্টে ২০০৪ সালের একটা রায় আছে, যেটা আমাদের মহামান্য আপিল বিভাগ ২০১৬ সালে ওই রায়টাকে একটু অদল বদল করে বহাল রেখেছেন। অর্থাৎ তাদের করণীয় সম্পর্কে ওই রায়তে পুলিশের প্রতি 10টা নির্দেশনা আছে, আর ম্যাজিস্ট্রেট বিচারকদের প্রতি 9টা নির্দেশনা আছে। এখন হচ্ছে কি, যখন গণতন্ত্র দুর্বল হয়ে যায়
তখন আইনের শাসনও গুরুত্ব হারায়। ফলে এখন আপিল বিভাগ সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে, কিন্তু পুলিশ বা অন্যান্যরা সেই রায় তোয়াক্কা করছে না। আর এখানে আমার যেটা মনে হয় যে ম্যাজিস্ট্রেট সাহেবদের জন্য যেই প্রশিক্ষণ ব্যবস্থা আছে, ওইখানেও এই ব্যাপারগুলি তাদেরকে বলা হচ্ছে না, বোঝানো হচ্ছে না। যে 2016 সালে রায় হয়ে গেছে, যেটা বলছিলাম, ম্যাজিস্ট্রেট বিচারকদের প্রতি রিমান্ডের ব্যাপারে, গ্রেফতারের ব্যাপারে, শোন অ্যারেস্ট, আমরা কথাগুলি জানি। এই আপিল বিভাগের রায়, আমার ধারণা তাদেরকে এটা কেউ বলে নাই বা পড়ায় নাই বা শেখায় নাই। ফলে তারা আগের একটা মধ্যযুগীয় ধারণা থেকে এটা চালিয়ে যাচ্ছেন। যেমন ওই রায়ে বলা হয়েছে এবং যেটা সংবিধানে লেখা আছে যে যে কোনো ব্যক্তি গ্রেফতার হলে তার সাথে আইনজীবীর পরামর্শ করার সুযোগ দিতে হবে। সংবিধানে 72 সালে লেখা হয়েছে। তা আমরা সবাই জানি, ধরে থানায় নিয়ে যায়, থানা থেকে ডক্টর স্বাধীন মালিক, আমি একটু যদি আপনাকে ইন্টারাপ্ট করি, আমি যেটি জানতে চাচ্ছিলাম, ধরেন 2008 সালের যে রায়টি সেটি 2016-তে একটু অদল বদল করে রাখা হয়েছে। ধরেন 2008 সালেরটাও আমরা ভুলে যাই। এমনিতে কোন মামলা জামিনযোগ্য, কোনটাতে রিমান্ডে পাঠাতে হবে, এত আইনের ইয়েতে না গিয়েও তো এটা বোঝা যায় যে কোনটা জামিনযোগ্য, কোনটা আসলে রিমান্ডে পাঠানোর মতো বিষয়। সেই বিবেচনাতেই কি এটা জামিনে রিমান্ডে পাঠাতে হয় কিনা? না না না, রিমান্ড হলো খুবই ব্যতিক্রম ধর্মী, কিন্তু আমাদের জনগণের ধারণা হয়েছে যে ওর বিরুদ্ধে যখন অভিযোগ আসছে, ধরেছে, রিমান্ডে নিয়ে তাকে শায়েস্তা করাই দরকার। এটা কিন্তু আমাদের জনসাধারণের মনেও বিচার আইন সম্পর্কে ধারণাটা স্বচ্ছ না। রিমান্ডের ব্যাপারে আপিল বিভাগ বলেছে যে রিমান্ডে নেওয়ার আগে তার বন্ধু বান্ধব, আইনজীবী কারোর সাথে পরামর্শ করতে দিতে হবে। বিদেশে যে যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার পরিচিত জনের অনুপস্থিতিতে কখনো জিজ্ঞাসাবাদ করা হয় না। তারপরে এটা একটু আগে যে জেরাই খান পান্না বললেন, সংবিধানে লেখা আছে কোনো অভিযুক্তকে তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। অর্থাৎ আমাকে চুরির জন্য ধরে নিয়ে গেল, পুলিশ জিজ্ঞেস করলো যে আপনি টেলিভিশন চুরি করেছেন, চুরি করে কোথায় রেখেছেন, আমি বলতে পারবো, আমার অধিকার আছে, সাংবিধানিক অধিকার, আমি বলবো না কোথায় রেখেছি, আমি জানি না, আমার মনে নাই, এই প্রশ্নের উত্তর আমি দেব না। এখন কথা হলো, এইসব জিনিস আইনের জগতে 100 বছর আগে ফয়সালা হয়ে গেছে। হ্যাঁ, এখন পুলিশ জিজ্ঞাসা করবে, উত্তর দিবেন না, অনেকে ভাববে তাদের মানে অনেক ক্ষয়ক্ষতি হবে, কিন্তু এটা যে ক্ষয়ক্ষতি হয় না, এটা 100 বছর আগে ফয়সালা হয়ে গেছে। এবং কিন্তু আমরা এটা এখনো বুঝতে রাজি না। এই জন্য ধরেন আমরা যখন শুরু হয়েছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড 2003 সালে, সবাই বাবা দিয়েছি। এখন 20 বছর পরে এসে আমরা বুঝতে পারছি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা দেশের জন্য মঙ্গল বয়ে আনে না। এইরকম আমাদের অনেকগুলি জিনিস নিয়ে আলাপ আলোচনা হয় না, ম্যাজিস্ট্রেট সাহেবদের বোঝানো হয় না, জনমনেও ধারণা আছে। এই যে যেটা একটু আগে স্বীকারোক্তি, স্বীকারোক্তি কিন্তু কোনো সভ্য দেশে কোনো আইন ব্যবস্থায় নাই। স্বীকারোক্তি মানে আমি নিজে দোষী এইটা বলছি, এটা সংবিধান বলছে যেটা বলা যাবে না। কিন্তু আমরা মানে সবকিছু ব্যাপারেই বলি স্বীকারোক্তি না হলে যেন আমাদের মন ভরে না। আমরা একটা একদম 100 বছরের পুরনো জায়গায় বসে আছি। সংবিধান, আইন, এগুলি আমাদের একটা হতো না আগে। ছোটবেলা একটা লম্বা কথা হয়ে যাচ্ছে, ছোটবেলা শুনেছি যে একটা লোক যদি অভিযুক্ত হয় তাকে হাত পা বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয় এবং বলা হয় সে যদি নির্দোষ হয় তাহলে ভেসে উঠবে, আর যদি দোষী হয় হাত পা বাঁধতো তাহলে পুকুরের জলে ডুবে মারা যেত। সেই আসলে সেই সময় থেকে আমরা যে অনেক দূর এগিয়ে এসেছি, সেই জায়গাটাই আসলে জোর দিতে হবে আমাদের। অনেক ধন্যবাদ ডক্টর স্বাধীন মালিক, আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের নির্দেশ চেয়ে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দিয়েছেন। আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। অন্যদিকে রিটকারের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম। গত 13 অক্টোবর বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম এই রিট আবেদন করেন। আবেদনে আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়।
ডিভোর্স ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। 10,000 টাকা মুচলেকায় নাসির, তামিমা ও তার মায়ের জামিন মঞ্জুর করেন আদালত। এর আগে 30 সেপ্টেম্বর ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা সহ 3 জনকে 31 অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করা হয়। অন্য আসামি তামিমার মা সুমি আক্তারকেও হাজির হয়েছেন। ওই দিন নাসির ও তামিমার বিয়ে অবৈধ বলে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। আইনের প্রতি শ্রদ্ধাশীল, আর কোর্ট এখন কেস যেহেতু এখন কোর্টে আছে, তো এই আইনের বিষয়ে যেগুলো কথাবার্তা সেগুলো আমার লয়ার বলবে। স্বপ্ন তো সবসময় দেখি ভাই, এখনও দেখি, ইনশাল্লাহ ভালো খেললে আবার ঢুকবো না। আসলে জামিনের আবেদন করি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদেরকে জামিন প্রদান করেন। 16 সালে তালাক দিয়েছেন এবং তালাক যথারীতি আপনার এটা রেজিস্ট্রি হয়েছে, কার্যকর হয়েছে। তামিমার নয়, এটা হচ্ছে পোস্ট অফিসের বিষয়। এখানে এই তামিমার এখানে কোনো তার অপরাধ ছিল না। রাজধানীর বনানী থেকে মানব পাচার চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বিকেলে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, গ্রেপ্তার রমজান এবং সুজন শিকদার দীর্ঘদিন ধরে মেয়েদের লোভনীয় এবং আকর্ষণীয় চাকরির কথা বলে প্রলোভন দেখিয়ে আসছিল। পরে নগ্ন ছবি এবং অন্তরঙ্গ মুহূর্তের ছবি ধারণ করে ব্ল্যাকমেইল করে আসছিল তারা। এই চক্রের ফাঁদে যারা পা দিয়েছে তাদের পার্শ্ববর্তী দেশে পাচারের পর ডিজিপার্টি সহ বিভিন্ন অপকর্মে বাধ্য করার কথাও জানিয়েছে র্যাব। এছাড়া চক্রটি নারীদের পাচারের কাজে যশোর সীমান্ত ব্যবহার করে সে দেশে থাকা এজেন্টদের কাছে হস্তান্তরের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। চক্রটির সাথে জড়িত বাকি সদস্যদের ধরতে অভিযান পরিচালনা করার কথাও জানিয়েছে র্যাব। এই চক্রের আরো যে 2-1 হোতা আছে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। কারা তাদের পিছনে কাজ করছে এটা ধরার পিছনে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং আশা করছি আমরা একটি বড় সার্কেল ধরতে পারবো। কক্সবাজারে সাগরে মাছ ধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে 11 জেলে দগ্ধ হয়েছেন। এদের মধ্যে 8 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 6 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। মাছ ধরার ট্রলারে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়, দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। ট্রলারে তেলের ড্রাম থাকায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয় অন্তত 11 জেলে। তবে পানিতে লাফিয়ে প্রাণে বেঁচে যান তারা। সিলিন্ডারগুলো বা এক্সিডেন্ট হয়ে ওখানে তেল ছিল ড্রাম, তো এগুলোর জন্য ওরা বের হতে পারে নাই। দোকান থেকে বের হতে না পারে, যারা বাইরে ছিল ওরা লাভ দিছে পানির মধ্যে। ভিতরে আগুন ধরে গিয়ে আগুন জ্বালানোর পরে ফুরি তুরি লাস্টের দিয়ে মানে বোট ফুট ফুরিয়ে তারপরে আগুন জ্বালিয়ে দিয়ে মানুষে আতাহাতি করে নিয়ে লাগে। অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে 8 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এদের শরীরের 47 থেকে 81 ভাগ পুড়ে গেছে। 8 জনের মধ্যে 2 জন অবস্থা একটু ভালো এবং তারা চিকিৎসা নিয়ে চলে গেছে। বাকি যে 6 জন আছে তাদের আসলে পুরোপুরি মেজর বার্ন এবং ওদের সবগুলি পুরুষ এবং এদের ক্ষেত্রে প্রায় বার্ন শুরু হয়েছে 45% থেকে 81% পর্যন্ত এবং এই 6 জনের সবার কিন্তু শ্বাসনালী পুড়ে গেছে। এদিকে আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে ট্রলার মালিক। চিকিৎসার জন্য সর্বাত্মক সহযোগিতা আমাদের কুতুবদিয়ার প্রশাসন এবং আমাদের চেয়ারম্যান, আমাদের মান্যগণ্য ব্যক্তি সবাই একসাথে আমাদেরকে সহযোগিতা করছে। দগ্ধদের সবার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া দক্ষিণ ধুরং গ্রামে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের 17টি নথি সহ ফাইল গায়েবের ঘটনার তদন্তে 6 কর্মচারীকে সিআইডি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে ক্রাইম সিন ইউনিট। এদিকে নথি খোয়া যাওয়ার ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা বিভাগের একটি কক্ষে 17টি নথি ক্যাবিনেটে রাখা হয়েছিল বুধবার। তবে বৃহস্পতিবার সেগুলো না পাওয়ায় শাহবাগ থানায় জিডি করে মন্ত্রণালয়। পরে ঘটনাস্থলে যায় সিআইডির ক্রাইম সিন ইউনিট। নথি চুরির তদন্তে জিজ্ঞাসাবাদও করছেন গোয়েন্দারা। ক্রয় ও সংগ্রহ শাখা 2-এর কম্পিউটার অপারেটর জোসেফ সর্দার ও আয়শা সিদ্দিকা সহ 6 জনকে নেওয়া হয় সিআইডি কার্যালয়ে।
সিআইডির পুলিশ সুপার কামরুজ্জামান জানান, তদন্ত শেষ হলেই এ নিয়ে বিস্তারিত জানানো হবে। আমরা ছায়া তদন্তের অংশ হিসাবে একটু জিজ্ঞাসাবাদ করতে আসছি, জিজ্ঞাসাবাদ করব, তদন্ত যেটা আর কি তদন্তের একটা অংশ করব। পরবর্তীতে হয়তো আমরা আপনাদের আরো 12 ডিটেলস বলতে পারবো। এর আগে আয়শা জানান, এর আগেও সেই কক্ষ থেকে নথি হারিয়েছে। ডাক ফাইল ক্যাবিনেটে রাখছে, তো তখন দেখে যে আপনার ফাইল যে কটা ছিল সবই ছিল 17টা। তো বৃহস্পতিবার সে হলো আপনার সকাল 9টায় আসে, 12টার সময় এসে একটা পত্র নিষ্পত্তির জন্য ফাইল ক্যাবিনেটটা খোলার পর দেখা যায় ফাইলটা নেই, 17টা ফাইলই নেই। এর আগে হলো একটা ফাইল হারিয়েছিল আপনার, সেটা হলো আপনার লকডাউনে 8 তারিখে, আগস্ট মাসে 8 তারিখে একটা ফাইল হারিয়েছিল। সেটা হলো আপনার রাজশাহী মেডিকেলের অতিরিক্ত বাজেটের। গায়েব হওয়া নথির অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে রয়েছে জানিয়ে স্বাস্থ্য শিক্ষা সচিব বলেন, ঘটনাটির তদন্তে মন্ত্রণালয় 4 সদস্যের কমিটি গঠন করেছে। প্রতিবেদন আসবে আগামী সপ্তাহে। তারা টেক আপ করেছে, তারা তদন্ত করছে, আমাদের অফিসাররা সার্বিক সহযোগিতা প্রদান করছে। এর মধ্যে আপনারা শুনেছেন যে আমরা অলরেডি একটা তদন্ত কমিটিও গঠন করে দিয়েছি অতিরিক্ত সচিবের নেতৃত্বে। সেই কমিটিও তারা কাজ শুরু করেছে। যে নথিগুলো খোয়া গেছে সেসব মন্ত্রণালয়ের ছোটখাটো ক্রয় সংক্রান্ত বলেও জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা সচিব। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 6 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 2 জন এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,868 জনের। 833টি ল্যাবে 24 ঘন্টায় 17,226 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 211 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.22%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,69,539 জনে, সুস্থ হয়েছেন আরও 276 জন। এ নিয়ে মোট সুস্থ 15,33,423 জন। কাল থেকে পুরোদমে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম। সকাল 9:30টায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে কর্মসূচির উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী জাহিদ মালিক। এরপর ধাপে ধাপে রাজধানীর 8টি কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপর আরও 21 জেলায় দেওয়া হবে ফাইজারের টিকা। 14 অক্টোবর মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে 120 স্কুল শিক্ষার্থীকে টিকা দেয়া হয়। টিকা পায় 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীরা। কারো কোনো শারীরিক জটিলতা না হয় শুরু হচ্ছে টিকার মূল কর্মসূচি। প্রথম দিনে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে 5,000 শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। এরপর আরও 8টি স্কুল কেন্দ্র চালু হবে, সেখানে দিনে 200 শিক্ষার্থী টিকা পাবে। আমাদের এই সমস্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং সেখানে আমাদের ভলান্টিয়াররা যেমন কাজ করবে, শিক্ষকরা যেমন কাজ করবেন, তেমনি আমরা আশা করব যে অভিভাবকদেরও আমরা সব রকমের সহযোগিতা পাবো, যেন এই টিকাদান কেন্দ্রগুলোতে অযথা কোনো ভিড় না হয়, কোনো সমস্যা না হয়। তিনি আরও জানান, স্কুলের সব শিক্ষার্থীকেই টিকার আওতায় আনা হবে, তবে সেটা নির্ভর করছে টিকা পাওয়ার উপর। জন্ম সনদ দিয়ে স্কুলের মাধ্যমে নিবন্ধন করতে হবে শিক্ষার্থীদের। দেশের 21টি জেলায় ইতোমধ্যেই এই ফাইজারের টিকা দেবার ব্যবস্থা স্বাস্থ্য অধিদপ্তর তারা করেছে, সেখানের মাধ্যমেও এরপরে দেওয়া হবে এবং ক্রমান্বয়ে এটি সারা দেশেই দেবার একটা ব্যবস্থা আমরা যত দ্রুত পারি সেটি চেষ্টা করব। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী রয়েছে 1.5 কোটির মতো। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা নিয়ে আগাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য জরুরি তহবিল নিয়ে এগিয়ে আসতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজ উইকে লেখা এক নিবন্ধে অর্থ ছাড়েও গুরুত্ব দিয়েছেন তিনি। জলবায়ু সম্মেলনে যোগ দিতে এখন আছেন স্কটল্যান্ডের পথে। কাল বক্তব্য রাখবেন শীর্ষ সম্মেলনে। বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা, জলবায়ু তহবিলের অর্থ ছাড় সহ 4 প্রস্তাব নিয়ে গ্লাসগোর জলবায়ু সম্মেলনে গেলেন প্রধানমন্ত্রী। রোববার সকালে ঢাকা ছাড়েন শেখ হাসিনা। মূল সম্মেলনে বক্তব্য রাখবেন সোমবার রাতে। দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, ব্রিটিশ প্রধানমন্ত্রী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে। যোগ দেবেন উইমেন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ শীর্ষক আলোচনা সভা ও কমনওয়েলথ সংবর্ধনা অনুষ্ঠানে। এ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সিবিএফ কপ
26 লিডার্স ডায়ালগ অনুষ্ঠিত হবে। তো যৌথ বোথ COP26 এবং সিবিএফ এর যৌথ উদ্যোগে হবে। জলবায়ু প্রশ্নে মার্কিন সাময়িকী নিউজউইকে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের প্রধান নির্বাহী প্যাট্রিক ভার্কুইজেনের সঙ্গে যৌথভাবে একটি নিবন্ধও লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাতে বাংলাদেশ সহ ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য জলবায়ু তহবিলে $100 বিলিয়ন প্রয়োজনীয়তা তুলে ধরে দ্রুত অর্থ ছাড়ে জোর দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী যে সিবিএফ এর চেয়ারপারসন হিসাবে এই ভালনারেবল কান্ট্রিগুলোর দায়িত্বে নিয়েই তাদের সমস্যা সহ বাংলাদেশের সমস্যা নিয়েই তুলে ধরবেন এবং আমাদের এই সমস্যা আমরা মোকাবেলা করতে সক্ষম হব এবং ঢাকা গ্লাসগো চুক্তি যেটা আমাদের হবে আর কি, আমরা আশাবাদী এইবার আমরা কিছু অর্জন করতে পারব। স্কটল্যান্ড থেকে 3রা নভেম্বর লন্ডন, 9 নভেম্বর ফ্রান্সে যাবেন শেখ হাসিনা। লন্ডনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট, প্যারিসে ফরাসি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে হবে তার বৈঠক। 13 নভেম্বর রওনা হয়ে 14 নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 30 নভেম্বরের মধ্যে ঢাকা এবং চট্টগ্রামের সব কেবল টিভি নেটওয়ার্ক সিস্টেম ডিজিটালাইজড করতে হবে বলে জানিয়েছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে মত বিনিময়ের সভা শেষে এই কথা বলেছেন তিনি। এই সময়ের মধ্যে সেট টপ বক্স না বসালে ঢাকা এবং চট্টগ্রামের গ্রাহকরা টেলিভিশন দেখতে সমস্যায় পড়বে বলেও জানিয়েছেন তথ্যমন্ত্রী। রোববার সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো এবং কেবল অপারেটরস অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পরে সাংবাদিকদের কাছে তথ্যমন্ত্রী বলেন, সিদ্ধান্ত হয়েছে 30 নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম নগরে কেবল লাইন ডিজিটাল করার। এক্ষেত্রে প্রত্যেক গ্রাহককে সেট টপ বক্স বসাতে হবে। মন্ত্রী জানান, সেট টপ বক্সের দাম 1200 থেকে 1500 টাকা। 12 থেকে 30 কিস্তিতে গ্রাহকদের কাছ থেকে টাকা নিতে বলা হয়েছে। প্রত্যেক গ্রাহককে ডিজিটাল সেট টপ বক্স বসাতে হবে। সেটি যদি ইতিমধ্যে না বসে তাহলে 30 নভেম্বরের পর টেলিভিশন দেখার ক্ষেত্রে ব্যত্যয় হবে। তথ্যমন্ত্রী আরও জানান, ডিসেম্বরের মধ্যে বিভাগীয় শহর ও পুরাতন শহরগুলোতে কেবল লাইন ডিজিটাল করা হবে। ডিজিটাল না হওয়ায় সরকার প্রতি মাসে প্রায় 150 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে জানান তিনি। এটি করলে পরে সবার জন্যই সুবিধা, গ্রাহকরা আরও ভালোভাবে টেলিভিশন দেখতে পাবেন। এখন অনেক সময় যে টেলিভিশনে অনেক সময় হেজি হয় বা নানা ধরনের অসুবিধা হয়, সেগুলো থাকবে না। দ্বিতীয়ত, এই ডিজিটাল না হওয়ার কারণে সরকার প্রতি মাসে 125 থেকে 150 কোটি টাকার মতো ভ্যাট যেটি সরকার ট্যাক্স পেত সেটি হারাচ্ছে। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মগুলোর জন্য খসড়া তৈরি হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। ধন্যবাদ জানাই যে আপনারা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্মীয় নেতারা। সকালে রাজধানীতে আন্তঃধর্মীয় ঐক্য নিয়ে এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। তরিকত ফেডারেশন আয়োজিত সভায় সাম্প্রদায়িক সহিংসতা রোধ ও সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দেন নেতারা। সম্প্রতি বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রেক্ষিতে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে তরিকত ফেডারেশন। অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, ইসকন, বুদ্ধিস্ট ফেডারেশন, চার্চ অফ বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ধর্মীয় নেতারা তাদের বক্তব্যে বলেন, ইসলাম সহ কোনো ধর্মই অন্য ধর্মের মানুষের প্রতি সহিংসতা অনুমোদন করে না। যারা ধর্মের নামে বাড়াবাড়ি ও হামলা ভাঙচুর করছে তারা নিজেদের ধর্মকেই কলুষিত করছে। যদি আমরা সবাই সংঘবদ্ধ থাকি এবং একসঙ্গে থাকি তাহলে আমরা যে কোনো সমস্যাকে আমরা মোকাবেলা করতে পারবো, আমার বিশ্বাস। সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, এখানে উপজাতি, ক্ষুদ্র নির্দিষ্ট সকল সম্প্রদায়ের মানুষ একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য। এটাতে সৃষ্টিকর্তা সুখী হন না, সৃষ্টিকর্তাকে আমরা খুব কষ্ট দিই, তিনি দুঃখিত হন। আর এই সত্যটা যদি আমরা উপলব্ধি করি তাহলে আমাদেরও দুঃখিত হওয়া উচিত। বক্তারা বলেন, বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে
এই সম্প্রীতি বজায় রাখতে সব ধর্মের মানুষকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। আমি মাজারে যাই, আমি মন্দিরে যাই, আমি গির্জায় যাই, আমি প্যাগোডায় যাই। আমি মনে করি ঈশ্বর সব মানুষের ভিতর বিরাজমান। বিশ্বজুড়ে এই শান্তির বার্তা আমরা যেন সকলে পৌঁছা দেয়। আজকের এই ঐক্য আগামী দিনের শান্তি সমৃদ্ধির জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা আপনাকে সহযোগিতা করার জন্য, একই সাথে সাথে লড়াই করবো আমরা আমাদের বাঁচার জন্য। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে এফডিসির সামনে মানববন্ধন করেছেন চলচ্চিত্র শিল্পী ও সংশ্লিষ্টরা। সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি করেন তারা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর লালন পালন নীতির পরিবর্তন চায় মানুষ, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিরোধী দল হিসেবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপির রাজনীতিতে নেই। সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এই কথা বলেছেন তিনি। ভালো কিছু দেখতে পান না, তারা সকালে স্নিগ্ধ আলোয় দেখেন সন্ধ্যার অন্ধকার। তারা এতটাই একচোখা যে গত এক যুগের বেশি সময় সরকারের একটা ভালো কাজও দেখতে পাননি। জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়েছে বিএনপি। সরকার বিরোধী আন্দোলনে তরুণদের নেতৃত্ব দিতে হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব আরও বলেন, সাম্প্রদায়িক সহিংসতাকে ব্যবহার করে বিএনপিকে দমানোর চেষ্টা করছে সরকার। ফখরুল বলেন, এদেশে নির্বাচনের মাধ্যমে বারবার সরকার পরিবর্তন হয়েছে, বারবার গণতন্ত্রের বিজয় হয়েছে। মানুষ আবারও সেটাই দেখতে চায়। আগামীতে সরকার বিরোধী আন্দোলনে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে বলেও মনে করেন মির্জা ফখরুল। তবে এই আন্দোলনে তরুণদেরই বড় ভূমিকা রাখতে হবে। সবাই আমরা পরিবর্তন চাই, বাংলাদেশে এই মুহূর্তে আমরা পরিবর্তন চাই, কিন্তু সেই পরিবর্তন ঘটাতে হলে আমাদেরকে সবার আগে যাদের এগিয়ে আসা প্রয়োজন সেটা হচ্ছে আপনার তরুণ এবং যুবকদেরকে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলো অবশ্যই তাদের ভূমিকা পালন করবে, কিন্তু সেই রাজনৈতিক দলগুলোতে যাদেরকে ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে তাদের কিন্তু তরুণ যুবকদেরকে এগিয়ে আসতে হবে। বেসরকারি খাত দেশের অর্থনীতিকে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেছেন, সরকার বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে এবং বেসরকারি খাতও অগ্রণী ভূমিকা রাখছে। রোববার ঢাকা চেম্বার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অবকাঠামো খাতে বিনিয়োগ নিয়ে এক অনলাইন আলোচনায় এসব মন্তব্য করেছেন সালমান এফ রহমান। এ সময় তিনি টাকা এবং মুদ্রাস্ফীতির ভারসাম্য রক্ষার উপর জোর দিয়েছেন। বাজারে যে অতিরিক্ত তারল্য রয়েছে তা বন্ড মার্কেটে কিভাবে নিয়ে আসা যায় সে বিষয়ের উপর কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। আলোচনায় অন্যান্য বক্তারা অবকাঠামো উন্নয়নে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক নির্ভরতা কমানোর উপরও জোর দেন। These various ideas of how সরকার ব্যবসা সহায়ক পরিবেশ তৈরি করে দেয় বেসরকারি খাত অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখছে। এখন আমাদের পরবর্তী ধাপে যেতে হলে প্রয়োজন নতুন নতুন উদ্ভাবন এবং পরিকল্পনা। আমাদের বন্ড মার্কেটকে শক্তিশালী করতে কাজ করতে হবে, যাতে বাজারে যে অতিরিক্ত তারল্য রয়েছে তা যেন বন্ড মার্কেটে নিয়ে আসা যায়। অবকাঠামোর সঙ্গে সঙ্গে অন্যান্য খাতেও বিনিয়োগ বাড়াতে হবে। And that is that we are using short-term deposits. প্রস্তাবিত ডিটেইলড এরিয়া প্ল্যান ও ইমারত নির্মাণ বিধিমালা বাস্তবায়ন হলে ফ্ল্যাটের দাম 50% বাড়বে বলে দাবি রিহাবের। তাই প্রস্তাবিত বিধিমালার বিরোধিতা করে সংবাদ সম্মেলন করেছে তারা। তবে ড্যাপের আহ্বায়ক স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, বাসযোগ্য নগরী গড়তে ড্যাপের বিকল্প নেই। রাজধানী ঢাকা, প্রতি বর্গ কিলোমিটারে এখানে বাস প্রায় 44,000 মানুষের। বাড়তি এই চাপে বসবাস অযোগ্য শহরের তালিকায় আছে প্রথম দিকে। নেই পর্যাপ্ত খেলার মাঠ, চলাচলের রাস্তা বা বনায়ন। নিয়মনীতির পরোয়া না করেই উঠছে বহুতল ভবন। বাসযোগ্য শহর গড়তে ডিটেইলড এরিয়া প্ল্যান, ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালা বাস্তবায়ন করতে চাইছে সরকার। নতুন আইনে 20 ফুট রাস্তার পাশে 5 কাঠা জমিতে 5 তলা বা 9,000 বর্গ ফুটের বেশি করা যাবে না, যেখানে আগের নিয়মে করা যেত 8 তলা বা 13,500 বর্গ ফুট। আর এখানেই বিরোধিতা করছে রিহ্যাব। 1 বিঘা জমিতে আগে আমরা 82 থেকে 90,000 স্কোয়ার ফিট পর্যন্ত বিল্ড করতে পারতাম অ্যাকর্ডিং টু দ্য উইডথ অফ দ্য রোড, কিন্তু এখন সেখানে সেটা নেমে আসবে 50,000 স্কোয়ার ফিট। তার মানে অলমোস্ট
48%-এর মতো কমে আসবে। প্রস্তাবিত এই আইন পাশ হলে সিরামিক, টাইলস, ইটসহ আবাসন শিল্প সংশ্লিষ্ট 269টি শিল্পে ধস নামবে দাবি করে রিহ্যাব বলছে, এতে রাজধানীতে ফ্ল্যাটের দাম 1.5 গুণ হয়ে যাবে। আমার দাপ্তরিক ব্যয়, আমার প্রশাসনিক ব্যয় যেগুলো আছে এগুলো মোটামুটি ধ্রুব, প্রজেক্ট ওয়াইজ একটা প্রজেক্টে মোটামুটি কনস্ট্যান্ট। তো সেগুলোকে যখন আমরা স্কোয়ার ফিটে ভাগ করে আমাদের কস্টিং প্রাইসটাকে বের করতে যাই, তাতে আমাদের প্রায় 50% হয়ে যায়। তবে ড্যাপ রিভিউ কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম মনে করেন, বসবাসের জন্য আগে চাই রাস্তা, খেলার মাঠ সহ সব নাগরিক সুবিধা। তাই এলাকাভিত্তিক জনঘনত্ব ও যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভর করেই ভবনের উচ্চতা নির্ধারণ হবে। থাকার জায়গা যেমনি লাগবে, চলাচলের জায়গা লাগবে, হাসপাতালের জন্য জায়গা লাগবে, শপিং মলের জন্য জায়গা লাগবে, খেলার মাঠ লাগবে, আর পরিবেশ সংরক্ষণের জন্য গাছ এবং পানির জন্য জায়গা লাগবে। এগুলা যদি বিবেচনা না করে শুধু থাকার জন্য জায়গা করা হয়, তাহলে তো আপনি ঢাকা শহরকে বসবাসযোগ্য নগরী বলতে পারবেন না। বাসযোগ্য, দৃষ্টিনন্দন ও আধুনিক ঢাকা করতে ড্যাপের মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে ড্যাপ রিভিউ কমিটি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশের এই পর্যায়ে থাকছে খেলার খবর। জানাচ্ছি শিরোনামগুলো। ইনজুরিতে বিশ্বকাপ শেষ, সাকিবের সেরা তারকাকে হারিয়ে বিপাকে টাইগাররা। পরের 2 ম্যাচে সোহানকে নিয়েও শঙ্কা। এবং দুবাই নিউজিল্যান্ডের বিপক্ষে নরবরে ব্যাটিং ভারতের, নামিবিয়াকে উড়িয়ে সেমি লড়াই জমিয়েছে আফগানিস্তান। এবার জানাবো টি-20 বিশ্বকাপের খবর। বিশ্বকাপ মিশনে টাইগার স্কোয়াডের বড় ধাক্কা। হ্যামস্ট্রিং ইনজুরিতে বাকি 2 ম্যাচ খেলতে পারবেন না সাকিব আল হাসান। দলের বাজে সময়ে সাকিবের না থাকা আরও বড় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। সোহানকে নিয়েও আছে শঙ্কা, বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। এদিকে 2 দিনের বিশ্রাম শেষে সাউথ আফ্রিকা ম্যাচের আগে কাল দুপুরে অনুশীলন করবে বাংলাদেশ দল। ইনজুরিতে পড়ার পর মাঠে সাকিবের অবস্থা ভয় ধরিয়েছিল। ম্যানেজমেন্ট পড়েছিল চিন্তায়। টাইট শিডিউলে তাকে মিস করার শঙ্কা জোরালো হয়েছিল উইন্ডিজ ম্যাচের দিনেই। তারপরেও 48 ঘন্টার অপেক্ষায় ছিলেন কোচিং স্টাফরা। 2 দিন অনুশীলন না থাকায় পুরো রেস্টে ভালো কিছুর প্রার্থনা ছিল। মেডিকেল সায়েন্স আশা প্রত্যাশা প্রার্থনার ধার ধারে না। সাকিবের সবশেষ অবস্থা পর্যবেক্ষণ করে জানা গেছে অস্বস্তির খবর। হ্যামস্ট্রিং চোটে আর খেলা হবে না বিশ্বকাপে। যেহেতু একটা গ্রেড 1 স্ট্রেইন, তো আগামী কিছুদিন ওর স্পোর্টস পার্টিসিপেশনের সমস্যা হতে পারে। এই বিধায় আমরা ওকে আপাতত স্পোর্টস পার্টিসিপেশন থেকে বিরত থাকতে বলেছি। এটা আবার আমরা রিভিউ করব সপ্তাহখানেক পরে ওর ইনজুরির কন্ডিশনটা। শুধু তাই নয়, মাঠে ফিরতে সময় লাগবে 3 সপ্তাহের মতো। 3 অথবা 4 নভেম্বর টিম হোটেল ছেড়ে যাওয়ার কথা রয়েছে টাইগার অলরাউন্ডারের। বিশ্বকাপে সাকিবের যাত্রা থামলো 6 ম্যাচে 11 উইকেট আর 131 রানে। পুনর্বাসন ঠিকঠাক হলে পাকিস্তান সিরিজের আগে সেরে উঠবেন সাকিব। সাইফুদ্দিনের পর সাকিব ছিটকে গেলেন, সোহানও সেই পথেই রয়েছেন। ম্যাচের আগের দিন সোহানের বিষয়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সোহানের টেস্টিকুলার কন্টিউশন, আমরা 3 দিনের জন্য ওকে কমপ্লিট রেস্ট থাকার উপদেশ দিই। আগামীকাল ওর আবার ইভ্যালুয়েশন হবে এবং আগামীকাল ইভ্যালুয়েশনের ফলাফলের ভিত্তিতে আসলে আমরা সিদ্ধান্ত নেব। এত ইনজুরি কল্যাণে কপাল খুলতে যাচ্ছে শামীমের। 2 দিন বিশ্রামে কাটানোর পর ম্যাচের আগের দিন দুপুরে অনুশীলন করবে বাংলাদেশ দল। 3 ঘন্টার সেশনে ব্যাটিং বোলিং ঝালিয়ে নেবে ডমিঙ্গোর শিষ্যরা। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মঙ্গলবার। এর চেয়ে বড় ধাক্কা হতে পারে না বাংলাদেশ দলের জন্য। বিশ্বকাপে কঠিন সময়ে ছিটকে গেলেন দলের সেরা তারকা সাকিব আল হাসান। বাকি 2 ম্যাচে যে আশা ছিল সেটাও কমে গেছে নিশ্চিতভাবেই। এখন দেখার অপেক্ষা সাকিব ছাড়া কেমন করে টিম বাংলাদেশ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বিশ্বকাপে ছন্দে নেই মুস্তাফিজ। কাটার মাস্টারের ইম্প্যাক্ট না থাকায় ম্যাচও হারতে হচ্ছে বাংলাদেশকে।
আরব আমিরাতে সুবিধাজনক কন্ডিশন পেয়েও কাটার স্লোয়ারের অনুজ্জ্বল ফিজ অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার সাথে বাকি 2 ম্যাচে সফল হতে এই বাঁহাতির সেরাটা দরকার টাইগারদের। লেগ স্ট্যাম্পে পায়ের কাছে ফুলটস, হালকা ফ্লিকে হোল্ডারে ছক্কা, পরেরটা ছিল স্লটে, ওটাও বাউন্ডারি ছাড়া। শেষ বলও একই জায়গায়, পোলার্ডের পাওয়ার হিটিংয়ে একই পরিণতি। 19 রানের ওই ওভারে মুস্তাফিজ অপ্রিয় হয়েছেন সমর্থকদের কাছে, অথচ তার স্থান হবার কথা সবার ওপরে। আমিরাতের কন্ডিশনে তাকেই তো ধরা হয়েছিল টাইগারদের ট্রাম্প কার্ড। ইনিংসের শুরু, মাঝে কিংবা স্লগ ওভার সবখানেই ফিট মুস্তাফিজ, সেটা এই বিশ্বকাপে খাটেনি এক্কেবারে। লাইন লেন্থের অবস্থা বেগতিক মনে হয়েছে, সঙ্গে কাটার স্লোয়ারও সহজেই পার করেছে প্রতিপক্ষ। পাপুয়া নিউগিনির পর মূল পর্বে শ্রীলঙ্কা ইংল্যান্ড ম্যাচে উইকেট পাননি। উইন্ডিজের সাথে জোড়া শিকারের প্রভাব শেষ হয়ে যায় খরচে শেষ ওভারে। সব মিলিয়ে বিশ্বকাপ মিশনে সাদামাটা কাটার মাস্টার। 10 ছক্কা হজমে লজ্জার রেকর্ডও গড়েছেন এরই মধ্যে। বোলিং বিশ্লেষণে যাওয়া যাক। স্লগ ওভারে ফিজের ভোগান্তি চরমে, বাংলাদেশও ভুগেছে। যে 3 ম্যাচে 4 ওভার কোটা পূর্ণ করেছেন, সেখানে পরের 2 ওভারে মুস্তাফিজের গড় ইকোনমি 12.5, অথচ প্রথম 2 ওভারে সব মিলিয়ে সেটা 17 নিচে। হ্যাট্রিক হারে ভেঙেছে সেমির স্বপ্ন, এখন মান বাঁচানোই দায়। সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া শক্ত প্রতিপক্ষ, ওদের সাথে ভালো কিছু করতে মুস্তাফিজের জ্বলে ওঠা জরুরি। ফিজ পারবেন কি? আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুবাইয়ে চলছে গ্রুপ 2 এর গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে ভারত। এখনো পর্যন্ত সংগ্রহ 7 উইকেটে 107 রান। ওপেনিংয়ে লোকেশ রাহুলের সঙ্গে ঈশান কিষানকে পাঠিয়ে লাভ হয়নি। তৃতীয় ওভারে মাত্র 4 রান করে বোল্টের শিকার হন কিষান। পরের বলেই মিলনের ক্যাচ মিসে জীবন পেয়ে যান রোহিত শর্মা। সেই সুযোগ কাজে লাগাতে পারেনি রোহিত। সুধীর বলে আউট হন 14 রানে। মাঝে রাহুলকে 18তে আটকে দেন টিম সাউদি। অধিনায়ক কোহলিকে অল্পতেই ফিরিয়ে ভারতকে বিপদে ফেলেন সুধীর। এরপর পান্ত দ্রুত ফিরে মিলনের বলে। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার 23 রান মান বাঁচায় ভারতের। এদিকে নামিবিয়াকে 62 রানে হারিয়ে সেমিফাইনালের লড়াই জমিয়েছে আফগানিস্তান। 161 রানের টার্গেটে 98 রানে থামে নামিবিয়া। সাবেক অধিনায়ক আসগর আফগানের বিদায়ী ম্যাচটাও হয়েছে রঙিন। পাওয়ার প্লেতে 50 রান তুলে ঝোড়ো শুরু করে আফগানিস্তান। জাজাই 33 আর 45 রান করেন শাহজাদ। দ্রুত 3 উইকেট হারালেও আসগর আফগান ও মোহাম্মদ নাবি রানের চাকা সচল রাখেন। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ইনিংসে 31 রান করেন আসগর। 17 বলে 32 রানে অপরাজিত থাকেন নাবি। রান তাড়ায় শুরুটা ভালো হয়নি নামিবিয়ার। 2 ওপেনারকে ফেরান নাবিন উল হক। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে। ধস নামিয়েছেন গুলবাদিন নাইম ও হামিদ হাসান। ইনিংস সর্বোচ্চ 26 রান করেন ডেভিড ভিজা। 26 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা নাবিন উল হক। উজবেকিস্তানের আধিপত্যে শেষ হলো বঙ্গবন্ধু সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ। 6 জাতির এই আসরে বাংলাদেশের অবস্থান তৃতীয়। অতীত ধারা ভেঙে নিয়মিত আন্তর্জাতিক আসর আয়োজনের প্রত্যাশা ফেডারেশনের। পদকজয়ীদের সেলফি তোলার হিড়িক দেখে মনে হবে উজবেকিস্তানের ফটো সেশন। হবেই না কেন, 22টির মধ্যে 19টি স্বর্ণ পদকই যে তাদের অ্যাকাউন্টে। রৌপ্য ব্রোঞ্জ মিলে মোট 38টি পদক জিতেছে ওরা। 1 রৌপ্য 3 ব্রোঞ্জ নিয়ে 6 দেশের মধ্যে তৃতীয় বাংলাদেশ। তাতেই সফল আয়োজনের স্বস্তি ফেডারেশন কর্তাদের কণ্ঠে। তবে শুধু সফল আয়োজনই নয়, এখন থেকে পারফরমেন্সেও গুরুত্ব দেবার তাগিদ ক্রীড়া প্রতিমন্ত্রীর। পরিকল্পনার অভাব আছে। আমার যে সকল ফেডারেশনগুলো হঠাৎ করে আমি দেখি যে অনেক ফেডারেশন আছে হঠাৎ করে কোনো ইন্টারন্যাশনাল ইভেন্ট আয়োজন করে ফেলে। এই জিমন্যাস্টিককে ভালো করতে হলে আমাদের শিশু বয়স থেকেই কিন্তু এটা চর্চা শুরু করতে হবে। বরাবর আশা করেছিলাম যে আমাদের জুনিয়র অ্যাথলেটরা ভালো করবে, সেখানে রাজীব চাকমা অসম্ভব ভালো করেছে। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব নিয়ে আক্ষেপ উঠে এসেছে। অতীতের ধারা ভেঙে নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের তাগিদ জিমন্যাস্টদের।
ভালো ফ্যাসিলিটি নেই, ভালো অ্যাপারেটাস নেই, তার কারণে আমরা এই পর্যন্ত এত দূর আমাদের যদি সুযোগ সুবিধা বেশি দেওয়া হয় তাহলে আমি বাংলাদেশের জন্য পদক আনতে পারবো। সঠিক পরিচর্যা পেলে এদেশের জিমন্যাস্টরাও ভালো করতে পারে, প্রত্যাশা অতিথিদের। পদক জিতে আমি খুবই আনন্দিত। বাংলাদেশের ছেলে মেয়েদের খেলা দেখলাম, ওদের ট্যালেন্ট আছে, দরকার শুধু উপযুক্ত প্রশিক্ষণের। শুধু সাউথ এশিয়ায় নয়, এশিয়ার বড় বড় আন্তর্জাতিক আসর ঢাকায় আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের। এ নিয়ে সিদ্ধান্ত জানা যাবে ফেব্রুয়ারির এফআইজির সভায়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল রাত ৯টায় বাংলাদেশের খেলার খবরের অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। ঋতু বদলের আবর্তে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। তাপমাত্রা কমতে শুরু করেছে পঞ্চগড় সহ উত্তরের জেলাগুলোতে। ঋতুর হিসেবে এখন হেমন্ত হলেও শীতের আবহ গোটা উত্তরাঞ্চলে। কুয়াশা ঢাকা ভোরের আলোয় ঘাসের ডগায় শিশির কণা যেন মুক্তদানা। সাইবেরিয়ার হাওয়া এসে পড়ায় এবার শীতে নেমেছে আগে ভাগই। আর এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের প্রসঙ্গে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবহেলিত জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টম বিভাগ। বহু চিঠি চালাচালির পরও রপ্তানি কার্গো ভিলেজে কাজ করতে পারছেন না কর্মকর্তারা। আবার নির্মাণাধীন তৃতীয় টার্মিনালেও নিরাপত্তা যন্ত্র বসানোর পর্যাপ্ত জায়গা রাখা হয়নি। এতে শুল্ক ফাঁকি, অর্থ পাচার, চোরাচালান সহ নানা অপরাধের ঝুঁকি দেখছেন কাস্টমস কর্মকর্তারা। আইন অনুযায়ী বিমানবন্দরে অর্থ পাচার, শুল্ক ফাঁকি, নিষিদ্ধ পণ্যের আমদানি রপ্তানি ঠেকানোর দায়িত্ব এনবিআরের কাস্টম বিভাগের। তাই বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি এখানে দায়িত্ব পালন করে কাস্টম হাউস ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এজন্য আগমন, বহির্গমন ও আমদানি কার্গো ভিলেজে স্ক্যানার, অফিস সহ নানা সুবিধা আছে তাদের। তবে রপ্তানি কার্গো ভিলেজের চিত্র ভিন্ন। এখানে চোরাচালান বন্ধে কাস্টম হাউসের কোনো স্ক্যানার নেই। ফলে হাজার হাজার রপ্তানি পণ্যের এসব কার্টনে কি যাচ্ছে তা জানতে পারছেন না কর্মকর্তারা। যদিও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের একটি বড় স্ক্যানার রয়েছে, কিন্তু এর নিয়ন্ত্রণ কক্ষে কাস্টমস কর্মকর্তাদের ঢুকতে দেয়া হয় না। এ বিষয়ে সিভিল এভিয়েশনকে বহুবার চিঠি দিয়েও সুরাহা হয়নি। সিভিল এভিয়েশন অথরিটি তারাও সরকারি কর্তৃপক্ষ, আমরাও সরকারি কর্তৃপক্ষ। আমাদের উদ্দেশ্য এক, আমাদের সবার উদ্দেশ্য এক, জাতীয় স্বার্থ সংরক্ষণ করা। তবে সেখানে তাদের কিছু অতিরিক্ত ফ্যাসিলিটিস আছে, তারা দীর্ঘদিন সেখানে ইনভেস্টমেন্ট করে তারা বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। তাদেরকে দায়িত্ব পালন করতে দেয়া হচ্ছে না, তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে না, এবং এটার কারণ অন্য কিছু না। এর পিছনে কিছু সংঘবদ্ধ দল বা লোক থাকে যারা দিনকে দিন এখান থেকে নানা রকমের স্মাগলিং করে, এখান থেকে ফলস রপ্তানিগুলোতে সাহায্য করে। শাহজালালে 2,30,000 বর্গমিটার এলাকায় নির্মাণ হচ্ছে নতুন টার্মিনাল। খরচ প্রায় 21,000 কোটি টাকা। কিন্তু এতে অন্তর্ভুক্ত নেই নিরাপত্তা তল্লাশির জন্য স্ক্যানার কেনার বিষয়টি। কাস্টম হাউসের হিসাবে এই টার্মিনালে বিভিন্ন ধরনের 37টি স্ক্যানার প্রয়োজন। শুধু তাই নয়, আগমনীতে কাস্টম অবকাঠামোর জন্য জায়গা রাখা হলেও বহির্গমনে রাখা হয়নি। অ্যান্টি স্মাগলিং এর করার জন্য আমরা ওখানে মেশিন বসাইতে হবে, আমাদের এগুলোর কোনো সুযোগ নেই। এই জন্য আমরা বলছি যে এগুলোতে এই ফ্যাসিলিটিগুলো এনশিওর করতে হবে। এ বিষয়ে যোগাযোগ করা হলেও বক্তব্য দেননি সিভিল এভিয়েশন কর্মকর্তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাঙ্গাইলের ঘাটাইলে 3 জনের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা করেছে নিহতের পরিবার। তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে নিহত যুবক শাহজালালের পরিবারের দাবি, সুমির সাথে তার বিয়ে হয়েছিল, পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে। শনিবার সকালে ঘাটাইলের কাশতলা গ্রামের প্রবাসী জায়েনুদ্দিনের এই বাড়ি থেকে তার মা, স্ত্রী ও শাহজালাল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যন্ত গ্রামে এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে ভীতি ছড়িয়ে পড়েছে। বিচারের নাগলা বিচার আমাদেরকে দেখাবেন, দু একজন যেন আর ভয় পায়, এরকম জানি হয় না। এদিকে শোকের মাতম থামছে না এ ঘটনায় নিহত শাহজালালের পরিবারে। তাদের দাবি, আগের স্বামী জায়েনুদ্দিন বিদেশে থাকায় তার স্ত্রী সুমি গত বছর দ্বিতীয় বিয়ে করে শাহজালালকে।
প্রায় ৬ মাস সুমি ও শাহজালাল একসাথে কালিহাতী পৌর এলাকায় সাতুটিয়ায় বসবাস করেছে। পরে বাবা অসুস্থতার কথা বলে বাড়িতে ফিরে যায় সুমি। তারপর আবার আগের স্বামীর সাথে সংসার শুরু করে। তাদের অভিযোগ, ফোন করে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে শাহজালালকে। ভাইয়ের সাথে প্রেম করে আসছে, আসার পরে 5 মাস আসিল। 5 মাস পরে বাপের অসুস্থ হয়ে গেল, অসুস্থর পরে ওই ছলনা করে আমাদের নিয়ে গেল। সুমি এবার আইসি, আমরা সবাই দেখতে আইসি, দেখছি যে শাহজালালের বউ আইসি। নিহত জামেলা বেগমের বড় ছেলের স্ত্রী শাহনাজ বেগম অজ্ঞাতদের আসামি করে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উন্মোচন করা সম্ভব হবে। শাহনাজ বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করে তার তৎপ্রেক্ষিতে একটা মামলা হয়। মামলাটা তদন্তাধীন। ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। বিষয়টি টোটালি তদন্তাধীন। এমন হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও গ্রামবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চোরাই পথে আনা স্বর্ণের বার ছিনতাইয়ে সহযোগিতা না করার কারণেই চট্টগ্রামে হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রাইভেট কার চালক শাহ আলমকে হত্যা করে ছিনতাই চক্রের সদস্যরা। পরে মরদেহ বাঁশখালীতে ফেলে প্রাইভেট কার নিয়ে পালানোর সময় ফেনীতে দুর্ঘটনার কবলে পড়ে হত্যাকারীরা। পিবিআইয়ের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। আটক করা হয়েছে ঘাতক দলের 2 সদস্যকে। প্রাইভেট কার চালক শাহ আলম কাজ করতেন শাহ আমানত বিমানবন্দর কেন্দ্রিক চোরাই স্বর্ণের বাহক হিসেবে। তার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল কয়েকটি ছিনতাইকারী চক্রের। সম্প্রতি বেলালের ছিনতাইকারী গ্রুপকে তথ্য না দেওয়ায় শাহ আলমকে হত্যার ছক আঁকে গ্রুপটি। গত 26 অক্টোবর গাড়ি নিয়ে বের হলে শাহ আলমকে মদের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে বেলাল ও তার সহযোগীরা। পরে বাঁশখালীতে লাশ ফেলে দিয়ে গাড়ি ছিনতাই করে পালানোর সময় ফেনীতে সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। ভিকটিম শাহ আলম, সে এয়ারপোর্ট থেকে স্বর্ণ ক্যারি করতো বলে সে জানায়। সে স্বর্ণ ক্যারি করার কারণে সে হয়তো কিছু কমিশন পেত ওখান থেকে। এবং এখানেই অ্যাকিউজড যে বেলাল এবং শাহ আলম, তার মধ্যে এই স্বর্ণর বিষয়কে কেন্দ্র করে কিছু মতবিরোধ তৈরি হয়, কিছু ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকেই মূলত বেলাল এই শাহ আলমকে হত্যা করে মর্মে আমাদের কাছে স্বীকার করেছে। পরে 29 অক্টোবর পুলিশ মরদেহটি উদ্ধারের পর সেটি শনাক্ত করে শাহ আলমের স্ত্রী। পরে সড়কের সিসিটিভি ফুটেজ দেখে বেলাল সহ 2 জনকে আটক করে পিবিআই। সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে আসামি বেলালকে আমরা শনাক্ত করলাম। আসামি বেলালকে শনাক্ত করার পরে আমরা ওই যে গতকালকে তার বাসভবন হইতে আসামি বেলালকে ঢোলমুল থানাধীন তার বাসাতে গ্রেপ্তার করি, পালানোর চেষ্টা করে গ্রেপ্তার করি। আসামির বেলালের শনাক্ত এবং স্বীকারোক্তি মতে অপর আসামিকে গ্রেপ্তার করি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ও গাড়িটি হারিয়ে চরম বিপাকে পড়েছে শাহ আলমের পরিবার। আমার জামাইরে কোন ষড়যন্ত্র করে লয়ে গেল, উপরওয়ালা হাকিমে জানে আর ওরা জানে। এত কষ্ট দিয়ে যে মারলো আমার বাবাটাকে, কেন মারলো, কি জন্য মারলো, এটা আমরা সুষ্ঠু বিচার চাই। এই হত্যাকাণ্ডে সহযোগী আরও 2 জনকে আটকের চেষ্টা চালাচ্ছে পিবিআই। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিদায় নিয়েছে মৌসুমী বায়ু, ছোট হয়ে আসছে দিন। এর মধ্যে তাপমাত্রা কমতে শুরু করেছে পঞ্চগড় সহ উত্তরের জেলাগুলোতে। ঋতু হিসেবে এখন হেমন্ত, তবে এবার নভেম্বরেই শীত নামার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলা পঞ্জিকায় এখন কার্তিক মাস, হেমন্তকাল। অগ্রহায়ণ পেরিয়ে পৌষ মাঘে শীত পড়ার কথা থাকলেও হেমন্তেই মিলছে হিমেল পরশ। ভোরে পড়ছে কুয়াশা, ঘাসের ডগায় শিশির কণা যেন মুক্তাদানা। কার্তিকে নতুন ধান তোলায় ব্যস্ত কৃষক। আর কিছুদিনের মধ্যে বাজারে উঠবে নতুন আলু, শিম, ফুলকপি থেকে শুরু করে শীতকালীন সবজি। এরই মধ্যে ছোট হতে শুরু করেছে দিন। সূর্যের দেখা মিলছে না সকাল 6টার আগে, বিকেল 5:30টায় মিলিয়ে যাচ্ছে দিনের আলো। আবহাওয়া অফিস বলছে, সুদূর সাইবেরিয়া থেকে আসা হিমেল বাতাস নভেম্বরের মাঝামাঝি সময়ে হিমালয় অঞ্চলে পৌঁছায়। তবে এবার আসছে একটু আগে ভাগে, তাই দেশের উত্তরাঞ্চলে কমতে শুরু করেছে তাপমাত্রা। নভেম্বরের থেকে আপনার তাপমাত্রাটা কিছুটা দিন এবং রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। বর্তমানে কিন্তু আপনার আছে বঙ্গোপসাগরের, দক্ষিণ বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হয়েছে এবং এই লঘুচাপটা তো আপনার পশ্চিম দিকে ইন্ডিয়া দিয়ে চলে যাবে। এদিকে হেমন্তের মিঠে কড়া রোদ মাখতে এখন জলাশয়ে সরালি, বক, ডাহুক, শামুক খোলের ভিড়। আসতে শুরু করেছে পরিযায়ী পাখিও।
শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন রাত 9টার বাংলাদেশে। সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।